नमस्कार, आमी मौ। आज आमी आपनादेर जे गल्पटी पाठ करे शोनाबो सेटी शीर्षेन्दु मुखोपाध्यायेर लेखा एकटी छोट गल्प आश्चर्य प्रदीप। आशा करी गल्पटी आपनादेर भालो लागबे। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আশ্চর্য প্রদীপ। অনিকেত চাকরি করে একটা আধা বিদেশি ফার্মে। কেটে কুটে নিয়ে মাসে বেতন পায় 726 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়াতে যায় 180, দুধ 55, ঝি 15, খবরের কাগজ, ইলেকট্রিসিটি, ছেলের স্কুলের মাইনে, এসব বাদশাদ গিয়ে হাতে যা থাকে তা দিয়ে বেঁচে থাকা যায়। তার বউ ঝুমুর আবার একটু বড় লোকের মেয়ে। খুব বড় লোক নয়, তবে কলকাতায় বাড়ি আছে। ওর এক দাদা গাড়িও কিনেছে। ঝুমুর তাই একটু না কুচু। প্রায়ই বলে, গ্যাসের উনুন কেন, কিস্তিবন্দিতে একটা ফ্রিজ কেনা যায় না? বাইরের ঘরটায় ভাড়ার টেবিল ফ্যান রেখে মাসে মাসে টাকা গচ্চা যাচ্ছে, একটা পাখা কিনলেই তো হয়। ঝুমুর এসব বলে বলে অনিকেত রাগ করে না, বরঞ্চ তার মনের মধ্যেও ওসব ইচ্ছে হয়। নিজস্ব পাখা, গ্যাসের উনুন, ফ্রিজ এসব আজকাল মধ্যবিত্ত ঘরেও দেখা যায়। তার বন্ধুদেরও অনেকের আছে। একটা 300 টাকার ইনক্রিমেন্ট যদি দৈবক্রমে পেয়ে যেত তাহলে বেশ হতো, কিন্তু সে আশা নেই। বরং এবছর নাকি বোনাসও কমে যাবে। মনটা নিষ্পিস করে। বড্ড গরিবী আনা মতে তারা থাকে। অনেক দিন ধরে ভালো জামা প্যান্টও করায় না সে। কত নতুন ধরনের প্যান্ট জামার কাপড় বেরিয়েছে গত 1 বছর ধরে। পুরনো বাড়ি ছেড়ে মাস্টারে হলো অনিকেত নতুন বাড়িতে এসেছে বন্ডিল গেটে। নতুন বাড়ি বলতে কিন্তু বাড়িটা নতুন নয়, বরং বেশ পুরনো বাড়ি। 1.5খানা একতলার ঘরের জন্য 180 টাকা গুনতে হয়। এর আগে শেয়ালদার কাছে ছিল 2খানা ঘরের ভাড়া 110। কিন্তু ছেলেটাকে সাউথের ভালো স্কুলে ভর্তি করার পর থেকেই ঝুমুর সাউথে আসার জন্য অস্থির। তাই আরও 70 টাকা মাসিক গুণাগার দিয়ে চলে আসতে হয়েছিল দক্ষিণে। ছেলের স্কুলটাই এখন বড় কথা। বাড়িটা ভালো লাগে না অনিকেতের, বড্ড অন্ধকার। একটা ঘর নিচের তলায়, আর 8খানা ঘর পেয়েছে গ্যারেজের ওপর। গ্যারেজের ওপরকার ঘরটা বড়ই ছিল। বাড়িওয়ালা দেওয়াল তুলে সেটাকে 2 টুকরো করে বাকি 8খানা ঘরে তার অনেক পুরনো জিনিসপত্র ডাঁই করে রেখেছে। তবু এই ঘরটায় কিছু আলো বাতাস আসে। অনিকেত এটাকেই তার বসার ঘর করেছে। যদিও তার বাসায় লোকজন বড় একটা আসে না। অনিকেতও কাউকে ডাকে না। লোকজন এলে ভদ্রতা টদ্রতা করতে ঝুমুর বড় খুশি হয় না। বউয়ের খুশিটাই তো এখন বড় কথা। অনিকেত খুব ভাবতে ভালোবাসে। বলতে কি, ভাবাটাই হচ্ছে তার সবচেয়ে প্রিয় নেশা। একটা সিনেমা দেখলো কি একটা বই পড়লো, অমনি সিনেমা বা বইয়ের গল্পের সুতো ধরে কত কি চিন্তা তার মাথায় মায়াজাল ছড়িয়ে দেয়। আর সেসব চিন্তার মধ্যে প্রধান হয়ে দাঁড়ায় একটাই চিন্তা, আমার যদি অনেক টাকা থাকতো। অফিস থেকে ফিরে এসে প্রায় সময়েই সে একটু রাতের দিকে এই 8খানা ঘরটায় এসে বসে সিগারেট খায় আর ভাবে। ছুটির দুপুরে এখানেই এসে মেঝেয় পড়ে ঘুমোয়। গ্রীষ্মকাল পড়ে গেছে, রবিবার। বেলা করে খেয়ে অনিকেত চুপচাপ চলে এলো 1.5 তলার ঘরখানায়। একা বোকা শুয়ে থাকলো মেঝেয় শতরঞ্জি পেতে। একটা সিগারেট শেষ হয়েছে আর একটা ধরাবে কিনা ভাবতে ভাবতে ঘুমের আমেজ চলে এলো। ঘুম আসার এই সময়টা বড় ভালো লাগে অনিকেতের। বাস্তবের সঙ্গে স্বপ্ন কেমন গুলিয়ে যায়। এসব ব্যাপারগুলো আছে বলেই মানুষের বেঁচে থাকাটা একরকম সওয়া যায়। ঘুমো ঘরে অনিকেত আবল তাবল আধো চেতনায় অনেক হিজিবিজি দেখছিল। এ সময়ে একটা ঠুন ঠুন শব্দে চটকা ভাঙল তার। পাশ ফিরে দেখল একটা ধেড়ে ইঁদুর একটা বেশ বড় সড়ো প্রদীপের মতো কি একটা জিনিস টেনে এনেছে মেঝে। প্রদীপটা তাদের নয়, অনিকেত জানে। বোধহয় বাড়িওয়ালার গুদাম ঘরটা থেকেই এনেছে। যা যা বলে তাড়া দিতেই ইঁদুরটা প্রদীপ ফেলে পালিয়ে গেল। অনিকেতের কাছ থেকে খুব দূরেও নয় প্রদীপটা। সে হাত বাড়িয়েই নাগাল পেল। হাতে তুলে নিয়ে দেখল বেশ ভারী, সলিড মেটাল। সোনা টোনা নয় তো?
বলে হাতলওয়ালা মস্ত প্রদীপটা একটু নাড়াচাড়া করল সে। প্রদীপটার গায়ে ময়লা পড়েছে বহুদিনের। এটা যে দীর্ঘকাল ব্যবহার হয়নি তা দেখলেই বোঝা যায়, কিন্তু জিনিসটা সুন্দর। এখনো বেচে দিলে 5-10 টাকা পাওয়া যাবে। অবশ্য বেচবার কথা এমনিই ভাবল সে। বেচবার প্রশ্ন ওঠে না অন্যের জিনিস। কিছুক্ষণ প্রদীপটা হাতে নিয়ে শুয়ে রইল সে। হঠাৎ মাথায় ভাবনা এলো, আচ্ছা, এটা যদি সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ হতো, যদি এটাতে হাত ঘষলেই এখন একটা দৈত্য এসে দাঁড়ায় আর বলে, কি চাও বলো, এক্ষুনি এনে দিচ্ছি। ভাবনা চিন্তারও একটা শক্তি আছে। অনিকেত উঠে বসল। যদি সত্যি এরকম কিছু হয়, যদিও 20 শতাব্দীর শেষ ভাগে এসে এসব বিশ্বাস কোনো কাজের নয়, তবু যদি হতো। হ্যাঁ, যদি হতো। প্রদীপটা হাতে নিয়ে আঙুলে একটা ঘষা দেয় সে। একা ঘরেও তার হাসি পাচ্ছিল আর বোকা বোকা লাগছিল নিজেকে। জানে তো এসব সত্য নয়, এরকম হয় না। তবু সে কয়েকবার প্রদীপটার ভিতর দিকে ডান হাতের বুড়ো আঙুল জোরে বার কয়েক ঘষা দিল। না, কিছুই ঘটল না। কিন্তু হঠাৎ ভেজানো দরজাটার কড়া খুটখুট করে আসতে নড়ে উঠল। ঝুমুর এলো নাকি চা নিয়ে? চট করে হাতের ঘড়িটা দেখে নিল অনিকেত। না, ঝুমুর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, মোটে 2:25। কে? উত্তর নেই। অনিকেত প্রদীপটা রেখে গিয়ে দরজা খুলে অবাক। খুব লম্বা চওড়া আর খুব দামি পোশাক পরা একটা লোক দাঁড়িয়ে আছে। অন্তত 6 ফুট 3-4 ইঞ্চি লম্বা তো হবেই। বিশাল কাঁধ, প্রকাণ্ড বুক, ইয়া চওড়া হাতের কবজি, বিদেশি সিনথেটিক কাপড়ের সাদা স্যুট পরা, গলায় টাই। মৃদু একটা ইন্টিমেট সেন্টের গন্ধ ছড়াচ্ছে লোকটার গা থেকে। বোধহয় বক্সিং বা কুস্তি করে, কিন্তু খুব ফর্সা আর সুপুরুষ। মুখে মৃদু বিনীত একটু হাসি। অনিকেতকে দেখেই দুহাত জড়ো করে বলল, আমাকে চিনবেন না, আমি প্রদীপের দৈত্য। অনিকেত বলল, হ্যাঁ, প্রদীপ দত্ত? প্রদীপ দত্ত? আপনার সঙ্গে কোথাও কি পরিচয়? লোকটা মাথা নেড়ে বলল, প্রদীপ দত্ত নয়, প্রদীপের দৈত্য। আপনি এক্ষুনি ওই প্রদীপটা ঘষেছিলেন, তাই না? স্তম্ভিত অনিকেত মাথা নাড়ল। আগে আগে হ্যাঁ। লোকটা বলল, তাই আসতে হলো। বলুন, এখন আপনার জন্য কি করতে পারি? যদিও অনিকেত বিশ্বাস করতে পারছিল না লোকটাকে, তবু বলল, ভিতরে আসুন। প্রকাণ্ড এবং সুপুরুষ লোকটা মাথা নিচু করে ঘরে এলো। চারিদিকে চেয়ে বলল, ঘরটা ভীষণ ছোট আর স্টাফি। এই ঘরে থাকেন কি করে? অভ্যেস, হ্যাঁ, তাছাড়া পাচ্ছিই বা কোথায়? লোকটা অনিকেতের সোফা সেটে পা ছড়িয়ে বসল, কিন্তু মুখে সেই অতি বিনীত হাসি আর হাবভাবে নম্রতা ছড়িয়ে আছে। অনিকেত মুখোমুখি বসল। তার সস্তা সিগারেটের প্যাকেটটা লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমরা গল্পে পড়েছি, আশ্চর্য প্রদীপ ঘষলে তার ভিতর থেকে ধোঁয়ার মতো বিশাল চেহারার দৈত্য বেরিয়ে আসে। এই বড় বড় তার দাঁত, তাল গাছের মতো উঁচু চেহারা। লোকটা সিগারেট দেখে হাত জোড় করে বলল, ওটা পারবো না মিস্টার বোস। এখন থেকে আপনি আমার বস। বসের সামনে ধূমপান করাটা বেয়াদপি। অনিকেত খুশি হলো। প্যাকেটে গোনাগুনতি 6টা সিগারেট আছে। আজ আর কিনবার কথা নয়। একটা ফালতু খরচ হয়ে গেলে অসুবিধে হতো। সকালে চায়ের পরের সিগারেটটায় টান পড়ত। লোকটা বলল, হ্যাঁ, যে কথা জিজ্ঞেস করছিলেন, চেহারার কথা তো। সেই ধোঁয়ার মতো বড় শরীর নিয়ে দেখা দিলে আপনিও খুশি হতেন না, 5 জনে চেঁচামেচিও করত। তাছাড়া ইভলিউশন বা বিবর্তন বলেও তো একটা কথা আছে। তাই যে যুগের যেমন দরকার তেমনি হয়েই আমাকে আসতে হয়।
ক্লায়েন্টরা ঘাবড়ে গেলে বা হার্ট ফেল করলে ফায়দা কি বলুন? বলে লোকটা হাঁ করে দাঁতগুলো দেখিয়ে বললেন, এই 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 দুপাশে দুটো মস্ত দাঁত ছিল, সব ছোট করে ফেলেছি স্ক্রেপ করিয়ে। এ যুগে ওসব প্রি হিস্টোরিক দাঁত কি চলে? অনিকেতের নিজের এখন সিগারেট খাওয়ার কথা নয়, একটু আগেই খেয়েছে, হিসেব করে না চললে হয় না। লোকটা হেসে বলল, তাই আপনি প্রদীপ ঘষা মাত্র আমি প্রদীপ থেকে বেরিয়ে আসিনি, বরং আপনাকে ঘাবড়ে যেতে না দিয়ে খুব ভদ্রভাবে দরজায় নক করেছি। অনিকেতের বুকটা কাঁপছিল। উত্তেজনায় সিগারেটটা ধরিয়েই বুঝল বেহিসেবি খরচ হয়ে যাচ্ছে। আবার তৎক্ষণাৎ মনে হলো, এ লোকটা যদি প্রদীপের দৈত্যই হয়ে থাকে তবে এর কাছে অনায়াসেই তো এক প্যাকেট সিগারেট চাওয়া যায়। একটু ভেবে অনিকেত খুব লাজুক স্বরে বলল, এক প্যাকেট সিগারেট যে এখন কাকে দিয়ে আনাই? জাস্ট আ মিনিট। লোকটা টপ করে উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে এক প্যাকেট 555 কিং সাইজ 20টার প্যাকেট আর একটা খুদে গ্যাস লাইটার বের করে সেন্টার টেবিলে রেখে বলল, আমি এটা আগেই আন্দাজ করেছিলাম। ইউ মে নিড এ লট অফ সিগারেটস। বলুন, এখন আর কি করতে পারি? খুবই অবিশ্বাস ভরে সিগারেটের প্যাকেট আর লাইটারটা দেখল অনিকেত। তার বুক কাঁপছে, অসম্ভব নার্ভাস লাগছে, ভয় করছে। তবু লোকটার বিনয় আর ভদ্রতা দেখে তার একটু সাহসও হচ্ছিল আস্তে আস্তে। সে বলল, আমি যা চাই সব দিতে পারবেন? লোকটা অল্প মাথা নেড়ে বলল, নিশ্চয় নিশ্চয়, যে কোনো বস্তুগত জিনিসই আমি আপনাকে দিতে পারি। কিন্তু যদি আপনার মন খারাপ লাগে, কখনো বা যদি গানের গলা না থাকা সত্ত্বেও কখনো আপনার সঠিক সুরে গান গাইতে ইচ্ছে করে, তাহলে সেসব ক্ষেত্রে আমার কিছু করার নেই। কিন্তু মন ভালো রাখার জন্য আমি আপনাকে সিনেমার টিকিট, সুন্দরী মেয়ে বা ভালো মদ সাপ্লাই দিতে পারি। গানের জন্য তানপুরা, হারমোনিয়াম বা ভালো ওস্তাদ এনে দিতে পারি। যদি অসুখ হয়, তার জন্য ডাক্তার বা ওষুধ এনে দেওয়ার ভার আমার, কিন্তু অসুখ সারানোর দায়িত্ব নেওয়া সম্ভব নয়। বস্তুগত সব জিনিসই আপনি আমার কাছ থেকে পাবেন, বাট নাথিং অ্যাবস্ট্রাক্ট অর ম্যাজিক্যাল। অনিকেত মাথা নেড়ে বলে, বুঝেছি। লোকটা মিষ্টি হেসে বলল, এ যুগের সঙ্গে আমার ক্ষমতাকেও সীমাবদ্ধ রাখতে হয়েছে। অনিকেত শ্বাস ফেলে বলল, তাতেই হবে। লোকটা নিশ্চিন্ত হয়ে বলল, ধন্যবাদ, এবার বলুন। অনিকেতের চাইতে লজ্জা করছিল। একটা লোক তাকে মাগনা মাগনা জিনিসপত্র দেবে ভাবতেও কেমন লাগে। তাই সে সরাসরি কিছু চাইতে পারল না। গলা খাকারি দিয়ে বলল, আমার নাম অনিকেত। এ নামের মানে আপনি কি জানেন? লোকটা হেসে বলল, আলবাত। অনিকেত মানে যার নিকেত বা নিকেতন অর্থাৎ বাড়ি নেই, মানে গৃহহীন। অনিকেত মৃদু লাজুক হেসে বলে, আমি সার্থক নামা, আমার বাড়ি নেই। ইট উইল বি অ্যারেঞ্জড। বলে লোকটা মাথা নেড়ে পকেট থেকে একটা চমৎকার নোট বই আর ডট পেন বের করে বলল, বলুন কীরকম বাড়ি আপনার দরকার, রিকোয়ারমেন্টগুলো একটু ডিটেলে বলবেন। অনিকেত ভীষণ সংকোচের সঙ্গে বলে, ছোটোখাটো একটা বাড়ি হলেই হবে, যেমন হোক। হ্যাঁ, সংকোচ করবেন না মিস্টার বোস, আমি আপনার যে কোনো হুকুম তামিল করতে বাধ্য। ডোন্ট বি শাই। অনিকেত একটু ভেবে বলল, দোতলা, 5-6খানা ঘর, ভালো বাথরুম টাথরুম, দক্ষিণে বারান্দা, যদি একটু বাগান। বলে থামল। বলুন বলুন,
ঘরগুলো কত বাই কত? মাঝারি, খুব বড় নয় বা ছোট নয়। বুঝেছি। ফার্নিচারের কথা কিছু বলবেন? হ্যাঁ, ফার্নিচার? হ্যাঁ হ্যাঁ, ফার্নিচার। ধরুন ধরুন ডানলোপিলোর সব চেয়ার, সোফা, বার্মাটিকের খাট, মানে মানে সব মডার্ন জিনিস আর কি। আপনি যেমন ভালো বুঝবেন তেমন। আর আমার স্ত্রী একটা ফ্রিজের কথা প্রায়ই বলেন, আর গ্যাস উনুন। লোকটা নোট বই বন্ধ করে বলল, বাড়িটা কোন এরিয়ায় হলে আপনার পছন্দ? ধরুন ধরুন নিউ আলিপুর। না না, সেখানে বড় নির্জন জায়গা। চাকরেরা দুপুরে বাড়ির গিন্নিকে খুন করে পালানোর কেস কাগজে পড়েছি। তার চেয়ে যোধপুর পার্ক ভালো। হ্যাঁ, যোধপুর পার্ক। লোকটা মাথা নাড়ল, বলল, ইট উইল বি অ্যারেঞ্জড। ভাববেন না, কাল বেলা 11টায় আমি আপনার অফিসে ফোন করব। ততক্ষণে একটা কিছু ব্যবস্থা হবে। আমি আসি তাহলে। বলে লোকটা উঠল। অনিকেত তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলল, আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো বলুন তো? লোকটা একটুও না ভেবে হেসে বলল, ইজি। আপনি যে নামে আমাকে প্রথম ডেকেছিলেন সেই নামেই ডাকবেন, প্রদীপ দত্ত। লোকটা চলে গেল। হঠাৎ অনিকেতের মনে হলো, কি বোকা আমি, টেলিভিশনের কথাটা বলে দিলাম না। ভেবে পর মুহূর্তেই সে হাসল। ভাবল, ধুর, লোকটাকে তো আবার এক্ষুনি ডাকতে পারি। কিন্তু এক্ষুনি আবার ডাকতে লজ্জা করলো বলে ডাকল না। কাল তো দেখা হবেই। প্রদীপটা খুব সাবধানে কাগজে মুড়ে ঘরের বুক সেলফে একটা ডিকশনারিকে সরিয়ে গুঁজে রাখল। তার কেবলই মনে হচ্ছিল এটা স্বপ্ন, কিন্তু 555 নম্বরের প্যাকেট আর লাইটার এখনও পড়ে আছে টেবিলে। সে খুব মেজাজে একটা সিগারেট ধরালো। তারপর ভাবল, এরকম হাতের মতো আমি এতকাল বেঁচেছিলাম কি করে? না চালে বিশ্বাস নেই। সে ঝুমুরকে কিছু বলল না। কাঁপা বুক আর উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে লাগলো। খেতে পারল না, ঘুমও হলো না ভালো করে। আজ তার বারবার মনে হচ্ছিল ঝুমুর দেখতে নিতান্তই সাদামাটা। এত সাধারণ মেয়ে নিয়ে ঘর করায় কোনো মজা নেই। পরদিন ঠিক বেলা 11টায় ফোন এলো। প্রদীপ দত্ত বলল, মিস্টার বোস, একটা ট্যাক্সি নিয়ে এক্ষুনি চলে আসুন। আমি আপনার জন্য গড়িয়াহাটের পূব দিকের ফুটপাতে বাস স্টপে অপেক্ষা করছি। অফিস থেকে হাফ ছুটি নিন, আর ট্যাক্সি ফেয়ার আমিই দেব। তাই হলো। যথাস্থানে প্রদীপ দত্ত অপেক্ষা করছিল। ট্যাক্সিতে অনিকেতের পাশে উঠে বসে অতি সুগন্ধি রুমালে ঘাড় মুখ মুছতে মুছতে বলল, খুব ভালো বাড়ি পেয়েছি। আপনার যদি পছন্দ হয় তো এ সপ্তাহেই নেগোসিয়েশন হয়ে যাবে। অনিকেত ভ্রু তুলে বলল, হ্যাঁ, বাড়িটা কি রাতারাতি তৈরি করলেন? প্রদীপ দত্ত হেসে ফেলে বলল, আরে না না মিস্টার বোস, আগের দিনে যেমন হতো তেমন কি আজকালও হবে? ফাঁকা জায়গারও তো ওনার আছে। তাছাড়া রাতারাতি বাড়ি উঠলে সবাই এসে চেপে ধরবে আপনাকে। কর্পোরেশন, ট্যাক্স, সিএসসি, কে নয়? হ্যাঁ, এখন যা হবে সব গ্রুপ প্রপার নেগোসিয়েশন। আপনাকে আমি তো বিপদে ফেলতে পারি না। ট্যাক্সি যেখানে এসে থামল সেটা যোধপুর পার্কের চমৎকার একটা চওড়া রাস্তা। বাড়ি দেখলে চোখ জুড়িয়ে যায়। সামনে অনেকখানি লন, ফুলের বের, অকল্পনীয় সুন্দর নকশার টালি বসানো মেঝে। নিচের তলায় 6খানা ঘর, দোতলায় 4খানা, 3 তলায় 2 ঘরের স্টাডি, রুফ গার্ডেন। প্রদীপ দত্ত বলল, সদ্য তৈরি হয়েছে বাড়িটা, এখনো কেউ থাকেনি। বাড়ির মালিক শেয়ার মার্কেটে জোর মার খেয়ে বাড়ি বিক্রি করতে চাইছে।
একটু লজ্জার সঙ্গে অনিকেত বলে, কত? 6 লাখ। ও নিয়ে আপনি ভাববেন না, দ্যাটস মাই হেডেক। তবু সংকোচ বোধ করে অনিকেত। টিভি সেটটার কথা বলতে লজ্জা করে তার। কিন্তু প্রদীপ দত্ত যেন তার মনের কথা টের পেয়েই বলল, টিভি সেট বা মোটর গাড়ির কথা আপনার রিকোয়ারমেন্টসে ছিল না, কিন্তু সেসবও অ্যারেঞ্জ করা হয়েছে। এখন আপনার একটা প্রেজেন্টেবল সোর্স অফ ইনকাম আর ট্যাক্স রিটার্নগুলো দেখাতে হবে। সে সমস্ত নিয়ে অবশ্য আপনাকে ভাবতে হবে না। লিভ এভরিথিং অন মি। আপনি বরং মিসেসকে নিয়ে এসে বাড়িটা দেখিয়ে দিন। ঝুমুরের কথা অনিকেত ভুলেই গিয়েছিল। এখন অবশ্য ঝুমুরের কথা ভাবতেও তার ভালো লাগছিল না। ইদানিং ঝুমুর বড় মোটা হয়ে গেছে, ভীষণ রাগীও। তাছাড়া ঝুমুরের মধ্যে রহস্যও নেই আর। অনিচ্ছার সঙ্গেই অনিকেত বলল, আচ্ছা। প্রদীপ দত্ত তার দিকে তাকিয়ে হঠাৎ হাসল, বলল, আর যদি আপনি ইন্টারেস্টেড হন তবে ডিভোর্সের মামলা লড়ার জন্য ভালো উকিলের অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। হাই অ্যালিমনি দিলে মিসেসও খুব ঝামেলা করবেন না। যদি রাজি থাকেন তো সেসব আমি নেগোসিয়েট করতে পারি। একটু লাল হলো অনিকেত। বুকটা নানা আশা আকাঙ্ক্ষায় গুড়গুড় করে পাখির ডাক ডাকছে। মাথা নিচু করে সে বলল, তা নয়, ঝুমুরও থাক। ছেলেটাকে ছেড়ে থাকতে পারি না। তবে অন্য মেয়ে। প্রদীপ দত্ত হঠাৎ গলা নিচু করে বলল, কীরকম মেয়ে ছেলে চান? অনিকেত রুমালে মুখ ঢেকে লাল হয়ে অনেক কষ্টে তার গোপন ইচ্ছের কথা অস্ফুটে বলল, টিনেজার, সুন্দর, লাইভলি। ওকে। 7 দিনের মধ্যেই জীবন পাল্টে গেল অনিকেতের। ঝুমুর বাড়ি দেখে এত অবাক যে ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না। টুইন গ্যারেজে দুটো দামি গাড়ি, ঘরে ঘরে ভাবা যায় না এমন সব জিনিস, চাকর, ঝি, মালি, সফারে বাড়ি গিজগিজ করছে। 5-7টা ঘর এয়ার কন্ডিশন করা। এসব কি আলাদিনের আশ্চর্য প্রদীপের কাণ্ড নাকি? কয়েকবারই জিজ্ঞেস করেছে অনিকেতকে, এসব কি গো, কি করে হলো? হয়েছে প্রপার নেগোসিয়েশনস। অনিকেত বলে, সব ট্যাক্স পেইড, চিন্তার কিছু নেই। এর বেশি কিছু বলে না অনিকেত। একদিন প্রদীপ দত্ত ফোন করল, মিস্টার বোস, একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী একটি টিনেজার গার্ল পাওয়া গেছে। না, চিন্তার কিছু নেই। এসব ব্যাপারের জন্য ক্যামাক স্ট্রিটে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট আপনার নামে কেনা হয়েছে। আজ সন্ধেবেলা চলে আসুন। দিস অ্যাপার্টমেন্ট উইল বি ইয়োর প্লেজার স্পট। আপনার সফর ঠিকানা জানে। শুনে অবধি অসম্ভব নার্ভাস লাগছিল অনিকেতের। হৃৎপিণ্ড এত জোরে ধাক্কা দিচ্ছে পাঁজরে যে সেই শব্দ নিজের কানে শুনতে পাচ্ছিল সে। তবু গেল, তীব্র উত্তেজনা। এতদিনে সে জীবনকে উপভোগ করতে পারছে। এই তো জীবন। সফার এক 8তলা বাড়ির সামনে নিয়ে এলো অনিকেতকে। লিফটে 7 তলায় উঠে কলিং বেল টিপতেই দরজা খুলে বিনীত হাসি মুখে প্রদীপ দত্ত বলল, এভরিথিং সেট। আসুন স্যার, আসুন। অ্যাপার্টমেন্টটা তার নিজের বাড়ির তুলনায় তেমন কিছু নয়, তবু এটাও চূড়ান্ত শৌখিন জায়গা। ঘর জোড়া কার্পেট, সোফা সেট, দুর্দান্ত সব আসবাব, ফ্রিজ, টিভি সবই আছে। আর আছে ছোট্ট একটা বার, তাতে অন্তত 50-60 রকমের বিলিতি মদ। অসামান্য সুন্দরী মেয়েটি বসেছিল একদম ভিতরের দিকে একটা ঘরে। দরজার গা তালায় চাবি ঢুকিয়ে প্রদীপ দত্ত দরজা খুলতে খুলতে বলল, মেয়েটি অ্যাগ্রেসিভ, ওয়াচ ইউর স্টেপস।
শুনে একটু চমকে যায় অনিকেত। ঘরে ঢুকে সে আরেকবার চমকায়। ঘরে একটা ডিভন, একটা ড্রেসিং টেবিল, দুটো ছোট টুল আর একটা হোয়াট নট ছাড়া বেশি কিছু নেই। একগোছা রজনীগন্ধা ভাঙা ফুলদানি সহ মেঝে ছিটিয়ে পড়ে আছে। জলে ভিজে সপসপ করছে কার্পেট মোড়া মেঝে। ড্রেসিং টেবিলের আয়না চুরমার, টুলগুলোয় পায়া ভাঙা। ডিভানে কালো পাতলা একটা হাউসকোট পরে মেয়েটি বসে আছে। এত সুন্দর মেয়ে অনিকেত জীবনে দেখেনি। যেমন ক্ষীণ কোটি তেমনি উন্নত বুক। মুখকে যেন ছেনি দিয়ে লক্ষ বছর ধরে কেটে তৈরি করেছে। গায়ের রং গোলাপি আলোয় ভরে দিয়েছে ঘর। তার চুল এলোমেলো, দুটো চোখ বাঘিনীর মতো জ্বলছে। অনিকেতের দিকে একবার রক্ত জল করা চোখে তাকালো, তারপর উঠে চকিত পায়ে দৌড়ে এলো দরজার দিকে। অনিকেত যেখানে দাঁড়িয়ে ঠিক সেই দিকে। অনিকেত কিছু বুঝবারও সময় পেল না। মেয়েটা প্রচণ্ড নখে হঠাৎ চিরে ফেলতে লাগলো তার মুখ। অনিকেত চিৎকার করে উঠল, প্রদীপ দত্ত! প্রদীপ দত্ত! বন্ধ দরজা খুলে প্রদীপ দত্ত শান্ত পায়ে ঘরে আসে। একটা হাতে মেয়েটাকে তুলে নেয় অনায়াসে। ডিভানে প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে অনিকেতকে বলে, আমি রিকোয়ারমেন্টস মতো বাছাই করে মেয়েটিকে তুলে এনেছি, কিন্তু আপনার প্রতি ওকে অ্যাট্রাক্টেড করে তোলার কোনো উপায় আমার নেই। দ্যাট ইজ ইয়োর বিজনেস মিস্টার বোস, ট্রাই এগেন। বলে চলে যায় প্রদীপ দত্ত। অনিকেতের গাল ছিঁড়ে রক্ত পড়ছে, আগুনের মতো জ্বালা করছে মুখ। মেয়েটা উপুর হয়ে ডিভানে পড়ে কাঁদছে। অনিকেতের মাথায় আগুন জ্বলে গেল। হঠাৎ চিতাবাগের মতো গিয়ে লাফিয়ে পড়ল ডিভানে। প্রায় আধ ঘন্টা গেল ধস্তাধস্তিতে। অনিকেত মেয়েটাকে কিছুতেই বাগে আনতে পারে না। মেয়েটার দুখানা লম্বা হাত, হাতে নখ, দুখানা পায়ে হরিণের গতি, অসম্ভব দম, এসবই বাধা হয়ে দাঁড়াচ্ছে। বার দুই ধরতে পেরেছিল সে মেয়েটিকে, কিন্তু কিছু করার আগেই ছিটকে বেরিয়ে গেল মেয়েটি। অনিকেত তীব্র পিপাসায় ছটফট করে। এমন তীব্র নারীদেহের তৃষ্ণা সে আগে কখনো টের পায়নি। কিন্তু তার বয়স প্রায় 40। শরীর আগের মতো সতেজ নেই, দম কমে এসেছে। সে তাই হাঁফায় জিভ বের করা কুকুরের মতো। তারপর প্রদীপ দত্ত আসে। সরি মিস্টার বোস। অনিকেত মুখ তুলে তাকায়। তার একটু লজ্জা করে। সে একটু মাথা নেড়ে জানালো সে পারেনি। প্রদীপ দত্ত একবার বলে একটু ভাবে। তারপর হঠাৎ কোথা থেকে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জে ওষুধ জাতীয় কিছু নিয়ে আসে। মেয়েটিকে সে অনায়াসে ধরে ফেলে এক হাতে। তারপর ঝাঁকুনি দিয়ে ডিভানে শুইয়ে হাঁটু দিয়ে চেপে ধরে তার পিঠ। তারপর ইঞ্জেকশনের নির্দয় ছুঁচে তার হাতে ওষুধ ঢুকিয়ে দিয়ে অনিকেতকে বলে, এবার যা খুশি করুন। মেয়েটি আর বাধা দেয় না। নিষ্ক্রিয় পুতুলের মতো শুয়ে থাকে এক ঘোর আচ্ছন্নতায়। অনিকেত তার এতকালের অতৃপ্ত কামনা বাসনা নিয়ে মেয়েটিকে গ্রহণ করার সময় টের পায় যে মেয়েটি সম্পূর্ণ কুমারী ছিল। অনিকেত নির্জীব হয়ে যখন উঠে এলো তখন প্রদীপ দত্ত ঘরে আসে। একটু হেসে বলে, ওকে। অনিকেত অনেক রাত পর্যন্ত মদ খেলো বসে। বারংবার মেয়েটির শরীর আক্রমণ করলো গিয়ে। কোনোবারই তৃপ্ত হলো না। আরও আগুন জ্বলে ওঠে শরীরে। ভোর রাতে সে প্রদীপ দত্তকে ডেকে বলল, আরও মেয়ে, প্রতিদিন নতুন নতুন। প্রদীপ দত্ত মাথা ঝাঁকিয়ে বলে, ব্যবস্থা হবে মিস্টার বোস। অনেককাল থেকে চেপে রাখা বহু ইচ্ছে অনিকেতের চিন্তায় নানা রঙের বর্ণালী সৃষ্টি করত। প্রতিদিন চাকরিতে যাওয়ার সময় মনে হতো, হায় রে, যদি ছুটি পেতাম অনন্ত। বড় লোকদের পাড়ায় চমৎকার সব বাড়ি দেখলে মনে হতো, এরকম বাড়ি যদি আমার হতো। সুন্দরী মেয়ে দেখলে ভাবত, এ যদি হতো আমার প্রেমিকা। এরকম ইচ্ছে আর ইচ্ছে। প্রায় সব ইচ্ছাই পূর্ণ হলো অনিকেতের। ছুটি, বাড়ি আর সুন্দরী মেয়েরা। অবশ্য মেয়েরা যে সবাই তার প্রেমিকা হয়েছে তা নয়, কিন্তু ক্রমে ক্রমে বশীভূত হয়েছে। কলকাতায় অন্তত 10-12খানা অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে অনিকেতের নামে। সেরা সুন্দরীরা সেখানে থাকে। যোধপুর পার্কের বাড়িতে বড় একটা যাওয়া হয় না অনিকেতের। এইসব অ্যাপার্টমেন্টেই তার দিন কাটে। প্রদীপ দত্ত ছায়ার মতো তার সঙ্গে আছে। কোনো গোলমাল হলেই এসে হাজির হয়।
অনিকেত এখন কয়েকটা মস্ত মস্ত প্ল্যান্টের মালিক, বিরাট ব্যবসা তার। অবশ্য সেসব তাকে দেখতে হয় না, প্রদীপ দত্তই সব দেখাশোনা করে। এখন সে দেশের একজন অগ্রগণ্য লোক, অনেকগুলো সংস্থার সভাপতি, চেয়ারম্যান, বিপুল প্রতিপত্তি তার। খবরের কাগজে তার নাম ওঠে। অনিকেত কয়েকবারই ঘুরে এলো লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, টোকিও। গেল হাওয়াই দ্বীপে ফুর্তি করতে, মোনাকোতে গিয়ে জুয়া খেলল, প্যারিসে মহিলার প্রেমে রইল ডুবে। জীবনটা কানায় কানায় ভরে উঠেছে তার, কোনো অভাব নেই। কেবল মনে হয় তাকে যদি ঈশ্বর আরও একটু কামের ক্ষমতা দিতেন, আরও ক্ষুধা তৃষ্ণা দিতেন, তাহলে বড় ভালো হতো। পৃথিবী ভর্তি সুন্দরী মেয়ে, কত মহার্ঘ সুস্বাদু খাবার, কত চমৎকার পানীয়, কিন্তু একটিমাত্র শরীরে কত ভোগ করা যাবে? খুব ভোরবেলায় অনিকেতকে উঠতে হলো। খাটো প্যান্ট আর গেঞ্জি, শীতকাল হলে পুলওভার পরে গাড়ি করে ময়দানে যায়। ময়দানে অনেকক্ষণ দৌড়োয় সে। ঠিক দৌড় নয়, প্রদীপ দত্ত বলে জগিং। দৌড়তে হয় আস্তে আস্তে, অনেকক্ষণ ধরে। সঙ্গে সবসময় প্রদীপ দত্ত থাকে। দৌড়ে ফিরে এলে ব্যায়াম শিক্ষক আসে, তারপর যোগব্যায়ামের শিক্ষক। ব্রেকফাস্ট। প্রদীপ দত্ত এই সময়ে অনেক কাগজপত্রে সই করায়। 10টা বাজতে না বাজতেই লোকজন আসে, কনফারেন্স থাকে, আসে খোসা মুদ্রা। প্ল্যান্টে যেতে হয় মাঝে মাঝে, টেলিফোনে কথা বলতে হয়। বিকেলে ক্লাব, রেস্টুরেন্টে কখনো বা মিটিং থাকে। সন্ধ্যের পর থাকে মেয়েরা, ড্রিঙ্কস, কখনো বা বন্ধুবান্ধব জাতীয় কিছু লোকের সঙ্গে থাকে পার্টি। অবশ্য এসব ফেলে রেখে অনিকেত যে কোনো সময় দেশ ভ্রমণেও বেরিয়ে পড়তে পারে। ভারতের সব বড় শহর, স্বাস্থ্যনিবাস বা সুন্দর জায়গায় তার বাড়ি আছে। বাড়ি আছে লন্ডন, নিউ ইয়র্ক বা টোকিওতে। কোথাও কোনো অভাব রাখেনি প্রদীপের দৈত্য ওরফে প্রদীপ দত্ত। নিরাপদ এবং নিশ্চিন্ত তার আরাম। যেদিন তার কথা বলতে ইচ্ছে করে না বা কাজ করতে ইচ্ছে করে না, সেদিন প্রদীপ দত্তই সব সামলায়, কোথাও আটকায় না। মাসে 4 বার তার শরীরের চেক আপ হয়। ডাক্তাররা রক্তচাপ মাপে, চোখ দাঁত দেখে, কান নাক পরীক্ষা করে, রক্তে চিনির পরিমাণ মাপে, ইসিজি হয়, এক্সরে হয়। কোথাও একটু খুঁত পেলেই সঙ্গে সঙ্গে মেরামত করা হচ্ছে। অনিকেতের জীবন বড় নিশ্চিন্ত। খুব ভোরে অনিকেত দৌড়াচ্ছে মাঠে। শীতকাল, একটা ভারী কুয়াশা চারিদিকে ভুতুড়ে করে রেখেছে। সূর্য উঠতে অনেক দেরি। চারদিক আবছায়ার ঘোর। গায়ে যথেষ্ট মোটা একটা পুলোভার, কান মুখ মাফলারে ঢাকা, পায়ে দৌড়ের জুতো। বেশ লাগছিল অনিকেতের। একটু হাঁপ ধরে আসছিল বটে, কিন্তু সে গত রাতের হ্যাংওভারও হতে পারে। প্রদীপ দত্ত দৌড় বজায় রেখেই বলল, 41 বছর 3 মাস 13 দিন আজকের দিনটা নিয়ে। অনিকেত একটু থমকে গিয়ে বলে, হ্যাঁ 40 হয়ে গেল এর মধ্যে? কত বললে? 41? এই তো সেদিন 38 ছিলাম। প্রদীপ দত্ত হেসে বলে, ইয়েস স্যার, ম্যাট্রিক সার্টিফিকেটে এখনও আপনার 40 হয়নি, কিন্তু আসল বয়স। দৌড় থামিয়ে অনিকেত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, 41 ইজ টু মাচ। কিছু করার নেই মিস্টার বোস। প্রদীপ দত্ত হতাশভাবে বলে। আজকাল অনিকেতের মাঝে মাঝে রাগ হয় প্রদীপ দত্তর ওপর। এখন ওকে সে তুমি করে বলে, ধমকায়। ওর কাছে আজকাল কিছু চাইতে আর লজ্জাবোধ করে না অনিকেত। মাঝে মাঝে এমনও ভাবে সে যে লোকটা কোনো কাজের নয়, সব দিচ্ছে তবু কোথায় ফাঁকি রাখছে যেন। অনিকেত বলল, প্রদীপ দত্ত, তোমার বয়স কত? প্রশ্ন শুনে প্রদীপ দত্ত একটু ভ্যাবাচাকা খেয়ে বলে, আমার বয়স সে অনেক, আমি ভার্চুয়ালি এজলেস। তবু বলো। প্রদীপ দত্ত একটু হেসে বলে, আমি এই পৃথিবীর সমান বয়সী। মিথ্যে কথা প্রদীপ দত্ত। মাপ করবেন স্যার, আমার জন্ম কবে হয়েছিল আমার তা জানা নেই। তোমার কখনো অসুখ করে না? বুড়ো হওয়ার ভয় ধরে না তোমাকে? মৃত্যু চিন্তা হয় না? প্রদীপ দত্ত বলল, না। অনিকেত একটা শ্বাস ছাড়ে, তারপর স্লথ গতিতে আবার দৌড়োয় সে।
পিছনে নিঃশব্দ ছায়ার মতো প্রদীপ দত্ত। দৌড়তে দৌড়তে অনিকেত হঠাৎ বলে, প্রদীপ দত্ত, আমি হাঁপিয়ে পড়ছি কেন? খুব বেশি দৌড়ইনি আজ, তবু কেন আমার হাঁপ ধরছে? একটু বিশ্রাম করুন, ঠিক হয়ে যাবে। তুমি হাঁপাওনি? প্রদীপ দত্ত ম্লান একটু হেসে বলে, না। হাঁপিয়ে পড়লে আমার চলে না। নিজের মার্সিডিজ বেঞ্চ গাড়িতে ময়দান থেকে ফিরবার সময়ও অনিকেত বারবার জিজ্ঞেস করল, আমি আজ হাঁপিয়ে পড়লাম কেন বলো তো? প্রদীপ দত্ত গম্ভীর বিনয়ের সঙ্গে বলে, কিছু না, ঠিক হয়ে যাবে। কল দি ডক্টরস। ডাক্তাররা এলো, আগা পাঁচতলা পরীক্ষা করল তাকে। না, কিছু হয়নি। হার্ট ঠিক আছে, প্রেশার স্বাভাবিক, রক্তে চিনি নেই, লাংস ভালো। তবে প্রশ্ন করে অনিকেত। প্রদীপ দত্ত তার কানে কানে আস্তে করে বলে, বয়স 40-এর পর একটু ডিজিনেস আসে, কিছু না। এ বয়সের যে কোনো লোকের চেয়ে আপনার হেলথ অনেক ভালো। অবহেলার সঙ্গে একবার প্রদীপ দত্তকে দেখে নিয়ে অনিকেত বলে, দেখো হেলথ যেন আর গড়বড় না করে। চেষ্টা করব স্যার, সব রকম ট্রিটমেন্টের ব্যবস্থা হবে। অনিকেত একটু গম্ভীর হয়ে গেল। আজ কোনো কাজ করল না অনিকেত, কেবল ছাদের বাগানে ঘুরে ঘুরে অজস্র বিরল ফুলের সৌন্দর্য দেখল। তারপর একসময় উত্তেজিত হয়ে ডাকল, প্রদীপ দত্ত, প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত দৌড়ে উঠে আসে ছাদে। অনিকেত একটা বসরাই গোলাপ গাছের শুকনো ফুল দেখিয়ে বলে, এটা কি? এটা এখানে কেন? জানো না আমি মরা ফুল দেখতে পারি না? দুঃখিত মিস্টার বোস, এক্ষুনি তুলে ফেলে দিচ্ছি। প্রদীপ দত্ত ফুলটা তুলতে যাচ্ছিল। অনিকেত বাধা দিয়ে বলল, থাক থাক, তুলো না। কি কারণে যেন প্রদীপ দত্ত একটু হাসল। অনিকেত ঘরে ফিরে আয়নায় নিজেকে দেখতে দেখতে আপন মনে বলল, 41। আয়নায় ছায়া ফেলে প্রদীপ দত্ত কাছে এসে বলল, এমন কিছু নয় স্যার, 40-এ যৌবন শুরু। অনিকেত একটু হেসে বলে, If 40 comes, can 50 be far behind? কি কারণে যেন প্রদীপ দত্ত আবার একটু হাসল। কে আমাকে ভালোবাসে? হঠাৎ এই প্রশ্ন মাঝরাতে চাবুকের মতো তার সমস্ত শরীরকে চমকে দিল। ঘুম ভেঙে উঠে বসে অনিকেত। প্রশ্নটা অসম্ভব জরুরি বলে মনে হয় তার। যে মেয়েটি তার বিছানায় শুয়ে আছে সেই প্রথম দিন খিমচে দিয়েছিল তার গালে, এখন ভীষণ বাধ্য হয়ে গেছে। অনিকেত ডাকল, মিলি, মিলি। সঙ্গে সঙ্গে উঠে বসল মিলি। গায়ের আবরণ সরাতে সরাতে কটাক্ষ করে একটু হাসল। অনিকেত মেয়েটির দিকে চেয়ে থাকে। ও কি ভালোবাসে আমাকে? অনিকেত বলল, মিলি, তুমি একটু গান গাইবে? নিশ্চয়ই। কি গান গাইতে হবে? যা খুশি, আনন্দের গান গাও, প্রেমের গান। মিলি গাইতে লাগল। অনিকেত মাথা নেড়ে বলে, না, গান নয়, এসো দুজনে নাচি। দুজনে নাচল। নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়ল। হচ্ছে না। অনিকেত বলে, কি? কিছু নয়। মিলি, আমাকে একটু জড়িয়ে ধরে থাকো। তোমার শ্বাসে আমার শ্বাস মিশে যাক, আমি তোমাকে কিছুক্ষণ অনুভব করি। মিলি আসলে সে জড়িয়ে ধরল তাকে। নিঝুম হয়ে খানিকক্ষণ অনুভব করে অনিকেত মিলিকে। সে যা করতে বলে তাই করে সে, নইলে প্রদীপ দত্ত আসবে, ভয়ঙ্কর শাস্তি দেবে মিলিকে। অনিকেত মিলির বুকের হৃৎস্পন্দন শুনল। জোরে চলছে হৃৎপিণ্ড। এর হৃৎপিণ্ড ভয়ের বাস, লোভের আস্তানা। ঘোর রাতে গাড়ি বের করতে হুকুম দিলেন অনিকেত। প্রদীপ দত্তকে ডাকতে হয় না, সে আপনিই নিঃশব্দে সঙ্গ নেয়। বিভিন্ন পোষা মেয়ে মানুষের কাছে ঘুরে বেড়ায় অনিকেত। নিজের বউ আর ছেলের কাছেও যায়, কিন্তু কোথাও যেন কোনো নিশ্চয়তা পায় না। সবাই বাধ্য, বিনীত, ভদ্র।
হুকুম মাত্র, যাকে দিয়ে যা খুশি করাতে পারে অনিকেত। তবু কেমন এক অনিশ্চয়তা। এই গভীর রাতে সে সকলের কাছে গিয়ে গিয়ে ঘুম ভাঙালো। কেউ বিরক্ত হলো না, বরং তটস্থ হলো, আপ্যায়ন করলো, ভালোবাসা প্রকাশ করলো, এমনকি ঝুমুরও। আশ্চর্য! অনিকেত গাড়িতে ফিরে আসবার সময়ে বলল। একটু যেন লজ্জিত হয়ে প্রদীপ দত্ত বলে, আপনি যেমন চেয়েছিলেন ঠিক তেমনই সব অ্যারেঞ্জমেন্ট করা আছে মিস্টার বোস। আপনি কোনো ত্রুটি পাচ্ছেন না তো? পাচ্ছি প্রদীপ দত্ত, পাচ্ছি। আমি একটা মানুষকেও অর্জন করতে পারিনি। কেউ বেয়াদবি করেনি তো স্যার? প্রদীপ দত্ত উদ্বিগ্ন হয়ে বলে। না, আর সেইটাই তো বেয়াদপি। এরা কেউ বেয়াদপি করছে না, রাগ করছে না আমার ওপর, অভিমান করছে না, অবাধ্য হচ্ছে না। যে আমাকে ভালোবাসবে সে তো কখনো কখনো একটু অবাধ্য হবে, অভিমান টান করবে প্রদীপ দত্ত, তাই না? প্রদীপ দত্ত গম্ভীর হয়ে বলে, ওসব অ্যাবস্ট্রাক্ট জিনিস মিস্টার বোস আমার এখতিয়ারের বাইরে। তুমি কোনো কাজের নয়, অনিকেত রেগে গিয়ে বলে। প্রদীপ দত্ত একটু গুম হয়ে থেকে বলে, ঠিক আছে স্যার, আপনি যেমন চাইছেন ওরা এবার থেকে ঠিক সেরকমই বিহেভ করবে। আপনার রিকোয়ারমেন্টগুলো বলুন, আমি টুকে রাখছি। বলে প্রদীপ দত্ত তার নোট বই বের করে গাড়ির ড্যাশবোর্ডের আলোয় লিখতে লিখতে আপন মনে বলে, রাগ, অভিমান, মাঝে মাঝে একটু আধটু নন অ্যাগ্রেসিভ অবাধ্যতা। আর কি বলবেন স্যার? অনিকেত হাত বাড়িয়ে নোট বইটা কেড়ে নিয়ে বলে, চুপ করো, আমি কিচ্ছু চাইছি না। আমি এখন একটু একা থাকতে চাই। আমার যদি কোনো ফাঁকা অ্যাপার্টমেন্ট থাকে তো সেখানে আমাকে নিয়ে চলো। আছে স্যার, একটা 10 তলা অ্যাপার্টমেন্ট হাউস আপনার অর্ডার মতো কেনা হয়েছিল, তাতে কোনো ভাড়াটে নেই। আপনার আদেশ মতো বাড়িটার 40টা ফার্নিশড ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে। 10 তলার ফাঁকা কিন্তু চমৎকার সাজানো অ্যাপার্টমেন্ট স্বয়ংক্রিয় লিফটে উঠে এলো অনিকেত। ক্লান্তভাবে একটা কৌচে বসে রইল নিঝুম হয়ে। কেউ কোথাও নেই, শুধু কপাটের আড়ালে উৎকর্ণ হয়ে অপেক্ষা করছে প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত! অনিকেত ডাকে। বলুন স্যার। নিঃশব্দে সুপুরুষ দৈত্য ঘরে এসে দাঁড়ায়। ভগবান বলে কে একজন আছে না? আমি তার সঙ্গে 8 ঘন্টার ইন্টারভিউ চাই, অ্যারেঞ্জ করো। প্রদীপ দত্ত ভ্রু কুঁচকে চিন্তা করে বলে, অ্যাবস্ট্রাকশন আমার এরিয়া নয় মিস্টার বোস। তবে এই বলে প্রদীপ দত্ত পকেট থেকে একটা ট্যাবলেটের স্ট্রিপ বের করে বলে, একটা ট্যাবলেট খেয়ে নিন, নিজেকেই ভগবান বলে মনে হবে। সত্যি কথা বলতে কি আপনার ক্ষমতা ঈশ্বরের চেয়ে খুব কম নয়। ট্যাবলেটটা হাতে নিয়ে চেয়ে থাকে অনিকেত, বলে, আর যখন এর নেশা কেটে যাবে তখন? দেয়ার উইল বি মোর ট্যাবলেটস। ট্যাবলেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অনিকেত বলে, প্রদীপ দত্ত, তুমি অপদার্থ। তুমি আমার বয়স হওয়া ঠেকাতে পারোনি। তুমি এমন একটাও মানুষ বা মেয়ে মানুষ জোগাড় করতে পারোনি যে আমাকে সত্যিকারের ভালোবাসে। তুমি ভগবানের সঙ্গে মাত্র 8 ঘন্টার একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যারেঞ্জ করতে পারোনি। নিজের কান ধরে দাঁড়াও প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত 2 হাতে নিজের কান ধরে বিনীতভাবে দাঁড়িয়ে রইল। অনিকেত বলল, মানুষের সব চাহিদাই কেন তুমি পূরণ করতে পারো না? হ্যাঁ, তোমার জানা উচিত এত ভোগ্য সামগ্রী উপভোগ করতে হলে মানুষের অনেক আয়ু চাই, অনেক ভালোবাসা চাই। ফর সিকিউরিটি তার একজন ভগবানও দরকার। তুমি যে সব দিতে পারোনি, কান ধরে ওঠবোস করো প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত ওঠবোস করতে লাগলো, করতেই লাগলো। হাঁপিয়ে গেল না, ঘামল না, কোনো কষ্টের শব্দ করল না। ওর অনন্ত ওঠবোস দেখতে দেখতে ক্লান্ত হয়ে অনিকেত বলল, তোমার ক্লান্তি নেই, বিশ্রাম নেই? না। মৃত্যু? তাও নেই। হাহা করে হাসল অনিকেত, বলল, মিথ্যেবাদী।
ঠিক আছে, ওই জানলা দিয়ে লাফিয়ে পড়ো প্রদীপ দত্ত, আমি তোমার শেষ দেখতে চাই। প্রদীপ দত্ত স্মার্ট পদক্ষেপে গিয়ে জানালার পাল্লা খুলে বিনা ভূমিকায় লাফ দিল নিচে। জানলার কাছে গিয়ে অনিকেত উঁকি মেরে দেখল ফুটপাথে পড়ে আছে প্রদীপ দত্ত। হাহা করে হাসল অনিকেত। ঘরের মধ্যে ফিরে এসে হুইস্কি নিয়ে বসল সে। সামান্য নেশা হলো তার, একটু ভুলভাল হচ্ছিল। সেই বিভ্রমেই হঠাৎ ডাকল, প্রদীপ দত্ত। তারপর নিজের মনেই বলল, না না না, ও তো মরে গেছে। কিন্তু নিঃশব্দে প্রদীপ দত্ত ঘরে এসে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, ইয়েস মিস্টার বোস। তুমি মরনি? অনিকেত অবাক। প্রদীপ দত্ত মৃদু হেসে বলে, আই অ্যাম আনপেরিসেবল স্যার, ডেথলেস। ক্লান্ত অনিকেত বলল, আজ আমার বয়স কত হলো বলো তো? প্রদীপ দত্ত বলল, 41 বছর 4 মাস 2 দিন, আজকের দিনটা নিয়ে। চমকে উঠে অনিকেত বলে, এই তো সেদিন বললে 3 মাস 13 দিন, এর মধ্যে আরও 19 দিন বেড়ে গেল। 19টা দিন এর মধ্যে কেটে গেছে মিস্টার বোস। তোমার কাটেনি? তোমার বাড়েনি 19 দিনের বয়স? না, আমি অনন্ত আয়ু, এজলেস। তবে আমার কেন বাড়বে প্রদীপ দত্ত? প্রকৃতির নিয়ম স্যার। আচমকা হুইস্কির গ্লাসটা ছুঁড়ে মারে অনিকেত। প্রদীপ দত্তর মুখে গিয়ে সেটা ফটাস করে ভাঙে। কাঁচ ছড়িয়ে পড়ে চারধারে। একটুও কাটে না বা লাগেও না ওর। রক্তপাত হয় না। প্রদীপ দত্ত নিচু হয়ে কাচের টুকরোগুলো কুড়িয়ে নিতে থাকে। বিপজ্জনক নিচু স্বরে অনিকেত বলে, স্কাউন্ড্রেল, ইউ স্কাউন্ড্রেল। বলে তড়িতে উঠে গিয়ে টেবিল থেকে কাগজ কাটা একটা ছুরি তুলে নেয়। তারপর চকিতে এগিয়ে গিয়ে বারংবার প্রদীপ দত্তর পিঠে, বুকে, পেটে ছুরি বসিয়ে দিতে থাকে। বিনীতভাবে প্রদীপ দত্ত অপেক্ষা করে। অনিকেত ক্লান্ত হয়ে গেলে প্রদীপ দত্ত ছুরিটা নিয়ে টেবিলে রেখে দেয়। ফের নরম স্বরে বলে, একটু ঘুমিয়ে থাকুন, টেক এভরিথিং ইজি। ক্লান্ত অনিকেত বলে, চলে যাও প্রদীপ দত্ত, চিরদিনের মতো চলে যাও, আমি আর তোমাকে চাই না। প্রদীপ দত্ত কেমন যেন একটু হাসে। অত্যন্ত ভদ্র গলায় বলে, গুড নাইট স্যার, টিল ইউ কল মি এগেন। আই ওন্ট কল ইউ বাস্টার্ড, গো অ্যাওয়ে, ডাই। কিন্তু পরদিনই ঘুম ভেঙে অনিকেত ডাকে, প্রদীপ দত্ত, প্রদীপ দত্ত। প্রদীপ দত্ত সামনে আসে। খুব যত্নে তাকে বিছানা থেকে তোলে, বাথরুমে পৌঁছে দেয়। বলে, সব ঠিক আছে স্যার। বাথরুমের সার্সি দিয়ে অনিকেত দেখতে পায় নিচে একটা রেইন ট্রি থেকে হলুদ পাতা ঝরে যাচ্ছে। দৃশ্যটা সহ্য হয় না তার। একটা নতুন টুথপেস্টের টিউব আয়নার সামনে থেকে তুলে নেয় অনিকেত। নতুন টিউব, পেস্টে ভরা। অনিকেত কিছু না ভেবেই টিউবটা টিপে ধরে। সাপের মতো কুণ্ডলি পাকিয়ে পেস্ট বেরোতে থাকে। সারা বাথরুমের মেঝে জুড়ে অনিকেত পেস্ট ছড়ায়। পেস্ট দিয়ে সে মেঝেয় লেখে, আমি চাই অনন্ত আয়ু, আমি চাই অনন্ত ভালোবাসা। হায়, পেস্ট ফুরিয়ে যায় এখানে। টিউবটা ছুঁড়ে ফেলে দেয় অনিকেত। চিৎকার করে ডাকে, প্রদীপ দত্ত। কেন টিউবের পেস্ট ফুরোবে? আমি এমন টিউব চাই যার পেস্ট কখনো ফুরোবে না। যাও নিয়ে এসো। প্রদীপ দত্ত অনেকগুলো জায়ান্ট সাইজ টিউব এনে দেয়, কিন্তু সেগুলো আর ফিরেও দেখে না অনিকেত। সে বলে, প্রদীপ দত্ত, তুমি কবে আমাকে ছেড়ে যাবে? আমি ছেড়ে যেতে পারি না মিস্টার বোস, আমাকে আপনার মৃত্যু পর্যন্ত থাকতে হবে। আমার মৃত্যু কবে হবে প্রদীপ দত্ত? যথাসময়ে, অপেক্ষা করুন। কিন্তু আমি তোমাকে সহ্য করতে পারছি না। কোনো নশ্বর মানুষ সহ্য করতে পারে এক মৃত্যুহীন মানুষকে? বলো প্রদীপ দত্ত, পারে কেউ? দুঃখিত মিস্টার বোস, কিন্তু আমি তো আপনাকে খুশি করার প্রাণপণ চেষ্টা করছি। অনিকেত খুব ক্লান্ত স্বরে বলল, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তুমি আমাকে আর খুশি করতে পারো না।
আমাকে অনন্ত আয়ু দাও প্রদীপ দত্ত, অনন্ত কাম দাও, অনন্ত ক্ষুধা আর তৃষ্ণা দাও। একটা নশ্বর শরীর আর এক জীবনের আয়ু নিয়ে কি করে পৃথিবীতে ভোগ করা যাবে? প্রদীপ দত্ত, দয়া করো, দয়া করো। চিন্তিত প্রদীপ দত্ত মৃদুস্বরে বলে, অ্যাবস্ট্রাক্ট মিস্টার বোস, আমি দুঃখিত, তবে এই মুহূর্তে আমাকে মৃত্যু দাও প্রদীপ দত্ত। আমি মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারবো। যাও, আমার জন্য যন্ত্রণাহীন মৃত্যুর ব্যবস্থা করো। প্রদীপ দত্ত কেমন একরকম হাসে, বলে, মৃত্যু? মৃত্যু অ্যাবস্ট্রাক্ট মিস্টার বোস, আমি তা দিতে পারি না। যথা সময়ে তা ঘটবে, আপনাকে অপেক্ষা করতেই হবে। হতাশায় ভরে যায় অনিকেত, বলে, তবে যা দিয়েছ তা সব ফিরিয়ে নাও প্রদীপ দত্ত। লাভ কি? আপনি ইচ্ছে করলেই আবার সব ফিরে পাবেন। প্রদীপটা যদি নষ্ট করে ফেলি প্রদীপ দত্ত? ওটা নষ্ট হওয়ার নয়। প্রদীপটা আনপ্যারিসেবল, শক রেজিস্ট্যান্ট, করোশন প্রুফড, ফায়ার রেজিস্ট্যান্ট অ্যান্ড গ্যারেন্টি ফর ইটারনিটি। যদি কাউকে দিয়ে দিই? প্রদীপ দত্ত একটু হেসে বলে, লাভ নেই মিস্টার বোস। তখন প্রদীপটার জন্য শোকে আপনি পাগল হয়ে যাবেন। যতক্ষণ এটা আপনার কাছে আছে ততক্ষণ আপনি বুঝতে পারছেন না প্রদীপকে আপনার কি ভীষণ দরকার। ঠিক, খুবই ঠিক কথা। অনিকেত বুঝল, বুঝে একটু শিউরে উঠল ভয়ে, অনিশ্চয়তায়। বলল, না না না, কাউকে দেব না। হ্যাঁ, সেটাই বুদ্ধিমানের কাজ হবে, বলে কেমন একটু হাসল প্রদীপ দত্ত। হাসিটা চেয়ে দেখল অনিকেত, তারপর হঠাৎ সেও ঠিক ওই রকমই একটু হাসল। খুব বুঝদারের হাসি। হাসতে হাসতে কখন হঠাৎ চোখে জল এসে গেল তার। প্রদীপের দৈত্য বিনীতভাবে দাঁড়িয়ে রইল সামনে, পরবর্তী আদেশের অপেক্ষায়।